নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরের দিকে নজর রাখবো তা শুধু একটা বিল আটকে যাওয়ার খবর নয়, বরং এর পিছনে উঠে আসছে কেন্দ্রীয় সরকারের বড় রাজনৈতিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনার সামনে তৈরি হয় নতুন চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী সরকারের বহু আলোচিত ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিল কি তাহলে আবারও পিছিয়ে যেতে চলেছে? যে বিল নিয়ে সরকার এতদিন ধরে বড় প্রস্তুতি নিচ্ছিল, সরকার হিসাব মেলানোর চেষ্টা করছিল, বিরোধীদের সঙ্গে সমীকরণ তৈরির চেষ্টা করছিল, সেই বিল কি শেষ পর্যন্ত সংসদে আনার মতো অবস্থায় নেই? তাহলে কি রাহুল গান্ধীর সঙ্গে কিরেন রিজিজুর সেই 50 মিনিটের বৈঠকেই স্পষ্ট হয়ে গেল যে বিরোধীরা কোনোভাবেই সরকারকে ছাড় দিতে রাজি নয়? কারণ রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনা সংসদের অধিবেশন বাড়ানোর যে জল্পনা তৈরি হয়েছিল সেটাও কি তবে থেমে গেল? আর যদি সত্যি অধিবেশন নির্ধারিত সময়ে শেষ হয়, তাহলে সরকার কিভাবে আনবে সেই বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল? কারণ একটা সময় পর্যন্ত খবর আসছিল সরকার নাকি 2/3 সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলানোর কাছাকাছি পৌঁছে গেছে। এমনকি আলোচনা চলছিল যে ডিএমকে সঙ্গে সমঝোতা হয়ে গেছে, বিরোধী শিবিরে ভাঙন ধরানোর হিসেবও তৈরি হয়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি কি পুরোপুরি বদলে গেল? এই পুরো ঘটনা শুরু হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুর বৈঠক থেকে, যেখানে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে চলমান অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই বৈঠকের পরই পরিষ্কার হয়ে যায় বিরোধীদের অবস্থান এখনো কঠোর। বিশেষ করে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারকে সমর্থন করার কোনো ইঙ্গিত এখনো কিন্তু বিরোধীরা দেয়নি। শোনা যাচ্ছিল যে সংসদের অধিবেশন নাকি বাড়ানো হতে পারে। 13 তারিখ বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার ও বিরোধী পক্ষের মধ্যে যে প্রবল অচলাবস্থা চলছে তার মাঝেও কিন্তু সরকার পক্ষ অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে তারা এই অধিবেশনই ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিল পেশ করবে এবং তা অনায়াসে পাশ করিয়ে নেবে। কিন্তু এখন যে খবরটা ভিতর থেকে বেরিয়ে আসছে, না অধিবেশনের মেয়াদ বাড়ছে আর না সরকার এই মুহূর্তে ডিলিমিটেশন বিলটি পেশ করার মতো অবস্থায় রয়েছে। আগামী সপ্তাহে সরকার এটি পেশ করতে পারবে কিনা তা সময় বলবে। তবে আজ বৃহস্পতিবার সরকার পুরোপুরি ওয়েট অ্যান্ড ওয়াচ বা অপেক্ষা করার নীতি গ্রহণ করেছে। এটি সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পুরো পালাবদলের সূত্রপাত হয় গতকাল। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু খোদ রাহুল গান্ধীর চেম্বারে যান বৈঠক করতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে রাহুল গান্ধী একা ছিলেন না, প্রিয়াঙ্কা গান্ধীও তার সঙ্গে উপস্থিত ছিলেন। অর্থাৎ বিরোধী পক্ষের হয়ে সরকারের সঙ্গে কার্যত আলোচনা চালাচ্ছিলেন প্রিয়াঙ্কাই। রিজিজু সেখানে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্তা নিয়ে। যদিও সাংবাদিকদের একাংশের মতে রাহুল গান্ধীর বার্তা যেমন প্রিয়াঙ্কা দিচ্ছিলেন, তেমনি সরকারের বার্তাও রিজিজুর মাধ্যমে দেওয়া হচ্ছিল। প্রায় 50 মিনিট ধরে চলা এই বৈঠকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে সংসদে চলমান অচলাবস্থা কাটানোর আবেদন নিয়েই রিজিজু সেখানে গিয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা যায় মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল নিয়েও রাহুল গান্ধীর সঙ্গে তার বিশদ আলোচনা হয়েছে। বিরোধীদের অভিযোগ, মহিলা সংরক্ষণ বিলের আড়ালেই সরকার এই ডিলিমিটেশন বিলটি আনতে চেয়েছিল, ঠিক যেমনটা গত এপ্রিলে করার চেষ্টা করা হয়েছিল। সরকারের যুক্তি ছিল মহিলা সংরক্ষণ বিলে তারা এমন একটি সংশোধনী আনবে যার ফলে 2027 সালে সম্ভাব্য জনগণনা কর যে পরিসীমন হওয়ার কথা তারা তার আগেই করে ফেলবে। অর্থাৎ করোনা মহামারীর আগে হওয়া বহু পুরনো জনগণনা তথ্যের ভিত্তিতে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা সরকারের ছিল। কিন্তু বিরোধী শিবিরের অবস্থান সেই সময়েও যেমন স্পষ্ট ছিল, আজও তেমনি আছে। বিরোধীদের দাবি, সরকার যদি সত্যিই মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চায় তবে বর্তমান 543টি আসনের মধ্যেই তা অবিলম্বে কার্যকর করুক। কিরেন রিজিজুর সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে বিরোধী পক্ষ কোনো অবস্থাতেই সরকারকে সমর্থন করবে না। রাহুল গান্ধীর এই অনমনীয় মনোভাবের পরও জল্পনা চলছিল যে সরকার হয়তো নিজেদের ক্ষমতায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে ফেলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা। সরকার কেন বিল পেশ করতে পারছে না, তার পিছনে প্রধানত দুটো কারণ উঠে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রথম কারণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর তা হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদ থেকে দূরত্ব বজায় রাখা। তিনি সংসদ চত্বরে এলেও সংসদের মূল কার্যপ্রণালীতে সেভাবে অংশগ্রহণ করছেন না। বিরোধীরা লাগাতার দাবি করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিতে হবে। দিল্লিতে যন্ত্রমন্ত্রের ছাত্র আন্দোলনের সময় যে লাঠিচার্জের ঘটনা ঘটেছিল, তার জন্য কিন্তু বিরোধীরা লাগাতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবি জানিয়ে আসছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই প্রবল চাপের মুখে দাঁড়িয়ে অমিত শাহ যখন সংসদে বিবৃতি দেওয়ার মতো পরিস্থিতিতে নেই, তখন ডিলিমিটেশন বিলের মতো একটি বিতর্কিত বিল সরকার পাশ করাবে কিভাবে? কারণ বিলটি পেশ হলে তার জবাব তো স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে।
দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো লোকসভার গাণিতিক সমীকরণ। সরকার পক্ষের কাছে এই মুহূর্তে ম্যাজিক ফিগার বা প্রয়োজনীয় সংখ্যাতত্ত্ব নেই। লোকসভার বর্তমান আসন সংখ্যা হলো 543টি। যে কোনো বিল পাশ করাতে গেলে সরকারের প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 362টি ভোট প্রয়োজন। বর্তমানে এনডিএ জোটের হাতে রয়েছে 319 জন সাংসদ। আপনাদের মনে হতে পারে বিজেপির 240টি আসন থাকা সত্ত্বেও এনডিএর সংখ্যা 319-এ পৌঁছলো কিভাবে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি অনুযায়ী তৃণমূল কংগ্রেসের 20 জন এবং উদ্ধব ঠাকরের শিবসেনার 6 জন সাংসদ দল ভাঙায় এনডিএর এই সংখ্যা বৃদ্ধি হয়েছে। তবে এখানে বলে রাখা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের 3 জন বিদ্রোহী লোকসভা সাংসদ কিন্তু দ্বিতীয়বার এনডিএর বৈঠকে গড়হাজির ছিলেন। তারা এনসিপিআই এর অংশ হওয়া সত্ত্বেও শাসক দল বিজেপি বা এনডিএতে যোগ না দেওয়ার বা সমর্থন না করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই অবস্থান দিল্লি এবং পশ্চিমবঙ্গ অবস্থানেই বিজেপি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদ জেলার মুসলিম অধ্যুষিত লোকসভা আসনের 3 জন বিদ্রোহী সাংসদ, যার মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তোহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনডিএর সংসদীয় দলের বৈঠকে দ্বিতীয়বারের মতো অনুপস্থিত থেকে এই সিদ্ধান্তের কথা তারা ঘোষণা করেন। তবে এই সাংসদরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আয়োজিত কর্মসূচিকে সমর্থন জানাবেন বলেও জানিয়েছেন। ফলে এখানে একটা অস্বস্তি তৈরি হয়েছে বিজেপির জন্য, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে কংগ্রেসের একটি আসন কোনো কারণে কমে যাওয়ায় বর্তমানে তাদের সাংসদ সংখ্যা 98 জন। সমাজবাদী পার্টি রয়েছে 37টি সাংসদ, ডিএমকের 22টি, শরদ পাওয়ারের এনসিপির 8টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে 8 জন সাংসদ। সরকারের মূল লক্ষ্য ছিল সমাজবাদী পার্টি, ডিএমকে এবং শরদ পাওয়ারের দল। এনডিএর হিসাব ছিল সমাজবাদী পার্টি বা ডিএমকে থেকে কিছু সাংসদ ভাঙিয়ে নেওয়া যাবে, অথবা শরদ পাওয়ারের পুরো দলটাই হয়তো ভেঙে তাদের দিকে চলে আসবে। এমনটা হলে হয় একটি নতুন দল গঠন করা যেত, অথবা এই 3টি দলেরই 2/3 সাংসদকে ভাঙিয়ে নেওয়া যেত। এই অঙ্কের ভিত্তিতেই গতকাল দুপুর পর্যন্ত কিন্তু দাবি করা হচ্ছিল যে সরকার হয়তো প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। ডিএমকে সামনে এক অদ্ভুত রাজনৈতিক সংকট রয়েছে। তাদের তামিলনাড়ুর রাজ্য রাজনীতি সামলাতে হয়। এমন একটা বিল যা নিয়ে তামিলনাড়ুতে প্রচার চলছে যে এই বিলকে সমর্থন করা মানে তামিলনাড়ুর সাথে বিশ্বাসঘাতকতা করা। সেই বিলকে সমর্থন করার মতো আত্মঘাতী রাজনৈতিক ঝুঁকি ডিএমকে কোনোভাবে নেবে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো সরকারের কাছে ঠিক কতগুলো আসন কম করেছে। তৃণমূল এবং উদ্ধব ঠাকরের দল ভাঙার পরেও 2/3 গরিষ্ঠতা থেকে এনডিএ এখনও কিন্তু 41টি আসন দূরে রয়েছে। আর বর্তমান রাজনৈতিক আবহে সরকারের পক্ষে 41টি আসন রাতারাতি জোগাড় করা কার্যত অসম্ভব বলে মনে করছে রাজনৈতিক মহল। অবশ্য একাংশের মতে সরকার হয়তো বিলটি নিছকই পেশ করতে পারে শুধুমাত্র বিরোধীদের শক্তি মাপার জন্য। বিলটি পাস না হলেও সরকার অন্তত একটি নির্দিষ্ট সংখ্যা হাতে পাবে, যা দিয়ে তারা বুঝতে পারবে যে আগের বারের তুলনায় তাদের শক্তি কতটা বাড়লো বা কমলো। সেই সংখ্যার উপর ভিত্তি করে সরকার পরবর্তী রণকৌশল নির্ধারণ করতে পারে, বিশেষ করে সামনে যখন উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। তবে এর একটি উল্টো দিকও রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিল সংসদে এনে তা পাশ করাতে না পারা সরকারের জন্য চরম অস্বস্তিকর এবং রাজনৈতিক পরাজয়ের সমতুল্য। চলতি বছরে সরকারকে এমন অস্বস্তির মুখে পড়তে হয়েছে। এমনিতেই সরকারের বিরুদ্ধে জনমানসে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের পর, এবং বিরোধীরা প্রতিটি পদক্ষেপে সরকারকে তীব্র আক্রমণ করছে এবং ছাত্র আন্দোলনের পর কিন্তু সেই আক্রমণ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে আরও একটি বিল এনে তা যদি পড়ে যায় তবে সরকারের ভাবমূর্তি চরম ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। এই কারণে সরকার আজ বৃহস্পতিবার দিনটিকে কাজে লাগিয়ে বিরোধীদের মেজাজ পরীক্ষা করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তারা দেখতে চাইছে বিরোধীদের কাছে করা হট্টগোল না করার আবেদন কতটা কাজ দেয়। যদি পরিস্থিতি কিছুটা অনুকূল মনে হয় তবে সরকার হয়তো বিলটি আনার কথা ভাবতে পারে। তবে এখানেই 100% নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আগামীকাল শুক্রবার সংসদ চলবে, এরপর শনিবার ও রবিবার ছুটির দিন, সোমবার ও মঙ্গলবার পেরিয়ে 13 তারিখ বাদল অধিবেশন শেষ হওয়ার কথা। 14 তারিখ থেকে আর সংসদ বসবে না এবং 15 আগস্ট স্বাধীনতা দিবস। অর্থাৎ সরকারের হাতে রয়েছে মোট 5টি দিন। এই 5টি দিনের মধ্যে তারা প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে পারবে কিনা, নাকি বিরোধীদের সাথে কোনো রফাসূত্র পৌঁছাতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র সংখ্যার দিকে নজর দিলেও তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এড়িয়ে যাচ্ছেন। ডিলিমিটেশন বিল নিয়ে বিতর্ক শুরু হলে অমিত শাহকে সংসদে আসতে হবে।
তিনি কি সেই পরিস্থিতিতে রয়েছেন? সরকারের এই বিলটি আপাতত ঠান্ডা করে চলে যাওয়ার পিছনে এটি অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। আপনাদের কি মনে হয় আগামী এই 5 দিনে সরকার কি পদক্ষেপ নিতে চলেছে? রাহুল গান্ধীর সাথে সেই 50 মিনিটের বৈঠকে কি সরকারকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে বিরোধী শিবির এই মুহূর্তে সরকারের সামনে মাথা নত করতে বা কোনো ধরনের আপোষ করতে একেবারেই প্রস্তুত নয়? রাজনৈতিক পটভূমির এই উত্তেজনাপূর্ণ আবহে আগামী কয়েকদিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।